সবার প্রথমে আমার আম্মুকে জানালাম, তখন আম্মু খুশিতে কান্না করে দিলেন। আমার এলাকায় কিংবা আমার পরিবারে এর আগে কেউ ডাক্তার হয় নাই। আমি ডাক্তার হয়ে যে আমার এলাকার নাম উজ্জ্বল করতে পারি। বেশিরভাগ পড়া তখন একাডেমিক এইচএসসির আগেই গুছিয়ে রেখেছিলাম। মূলত শেষ 3 মাস যে সময়টা পেয়েছিলাম ওখানে মূলত ওটা হচ্ছে রিভিশন টাইপের আর কি। অ্যাডমিশনের আগের টাইমগুলোতে জিনিসটা সহজ হয়, কারণ হঠাৎ করে যদি একাডেমিকের পড়া থেকে অ্যাডমিশনের পড়াতে চলে আসে তখন জিনিসটা মনে হবে খুব কঠিন মনে হতে পারে অনেকের কাছে। দুপুর 2টা থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত যখন 5টার দিকে আমি রেজাল্টটা দেখতে পেলাম, তখন আসলে আমার অনুভূতিটা মনে মনে রাখার মতো অনুভূতি ছিল। আমি সবার প্রথমে আমার আম্মুকে জানালাম, তখন আম্মু খুশিতে কান্না করে দিলেন। এরপর আব্বু বাসায় ছিলেন না তখন, তা আব্বুকে ফোন করে ডাকলাম। এখন আব্বু যখন শুনলেন তখন আব্বুও কি বলবে বুঝতে পারছিল না। ডাক্তার হওয়ার পেছনে স্বপ্নটা স্কুল লাইফ থেকেই কাজ করতো, যে আমি ভবিষ্যতে ডাক্তার হব। আমার নিজের একটা স্বপ্ন ছিল এবং পরিবারের সবার একটা আশা ভরসা ছিল যে আমি ডাক্তার হব। তো ওই প্রত্যাশা থেকে আমি স্কুল লাইফ থেকে একটা ওই অনুযায়ী চলার চেষ্টা করতাম, যে কিভাবে চললে ওই পথে যাওয়া যায়। আমার এলাকায় কিংবা আমার পরিবারে এর আগে কেউ ডাক্তার হয় নাই। তো যেহেতু এর আগে কেউ ডাক্তার নাই, তো আমার মধ্যে এই ধরনের একটা আশা ছিল যে আমি ডাক্তার হয়ে যে আমার এলাকার নাম উজ্জ্বল করতে পারি, আমার পরিবার এবং যে আত্মীয় স্বজন সবার মুখ উজ্জ্বল করতে পারি। তো এটা 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 একটা অনুপ্রেরণা ছিল। আর আমার আম্মু আব্বুর অনেক বেশি আশা ভরসা ছিল যে তাদের ছেলে ডাক্তার হবে। পরিবারের পক্ষ থেকে ফুল সাপোর্ট ছিল আমার লেখাপড়ার পেছনে। আম্মু আব্বু, তারপর আমার 2জন বড় ভাই এবং আমার বোন, সবাই আমার লেখাপড়ার প্রতি একটা যথেষ্ট সাপোর্ট করতো। যেভাবে হোক আমার খাওয়া দাওয়া সব বিষয়ে আমার যে কোনো সাহায্য প্রয়োজন হলে তারা ফুল সাপোর্ট দিত আমাকে। আমার স্কুল এবং কলেজ উভয় জায়গা থেকে আমি বিভিন্নভাবে উপকৃত হয়েছি। শিক্ষক যারা ছিলেন তাদের বিভিন্ন কথায় অনুপ্রাণিত হয়েছি। কোচিং আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারণ আমি কোচিং সেন্টারে অফলাইন ডেইলি এক্সামগুলো রেগুলার অ্যাটেন্ড করতাম। আর ক্লাসটা আমি করতাম মূলত অনলাইনে, কারণ আমার কাছে অফলাইনের চেয়ে অনলাইন ক্লাসটাই বেশি সুবিধাজনক মনে হয়েছিল। এটা আমার জন্য, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে। তো আমার কাছে অনলাইন ক্লাসটাই বেটার মনে হয়েছিল। আর এক্সামগুলো হচ্ছে রেগুলার দিতে হয়। যদি রেগুলার এক্সাম দিলে আমাদের কোথাও ভুল ত্রুটি থাকে ওগুলো আমরা খুঁজে বের করতে পারি। ওগুলো শুধরে আমাদের অবস্থানটাকে আর একটু ভালো অবস্থানে পৌঁছাতে পারি। মূলত রাত জেগে লেখাপড়া করার অভ্যাস আমার নাই। আমি মূলত সকাল যে দুপুরের আগ পর্যন্ত পড়তাম, যেই দিন কলেজে যেতাম না সেই দিন। আর দুপুরের পর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে হালকা রেস্ট করলে বিকাল টাইমে কিছুক্ষণ পড়তাম। যে সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর থেকে শুরু করে পরবর্তী এশার নামাজ অথবা খাওয়া দাওয়া বাদ দিয়ে 12টার আগ পর্যন্ত, 12টার মধ্যেই শেষ হয়ে যেত। এর মধ্যে যদি ঘন্টা হিসেবে বলি তাহলে অ্যাভারেজ 8-10 ঘন্টা হবে। আর সর্বোচ্চ 12 ঘন্টা, এর বেশি কখনো পড়া হয় নাই। মূলত মূল প্রিপারেশনটা কলেজ লাইফ থেকেই শুরু হয়। আমি একাডেমিক লাইফেই এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড লেখাপড়া করতাম। বেশিরভাগ পড়া তখন একাডেমিক এইচএসসির আগেই গুছিয়ে রেখেছিলাম। মূলত শেষ 3 মাস যে সময়টা পেয়েছিলাম ওখানে মূলত ওটা হচ্ছে রিভিশন টাইপের আর কি। যে পড়াগুলো বাকি থাকে ওগুলাকে গুছিয়ে নেওয়ার ওই সময়টা 3 মাস। যখন একাডেমিক লাইফে ছিলাম তখন ফেসবুক ইউটিউব সব জায়গায় হালকা পাতলা অ্যাক্টিভ থাকতাম, যে চারপাশে চলছে ওগুলোর ব্যাপারে জানার জন্য। কিন্তু যে অ্যাডমিশন যে জার্নিটা ছিল 3 মাসের, তখন আমি মূলত যে ফেসবুক একদমই চালাই নাই। ইউটিউব ইউটিউব থেকে বিভিন্ন ধরনের যে ক্লাস অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ব্যবহার করতাম। মূলত খুবই কম, যখনই প্রয়োজন পড়তো তখন। এর বাইরে সোশ্যাল মিডিয়া ইউজ করা হতো না। যারা মেডিকেলে ভালো করতে চায় তাদের জন্য আমি মনে করি যে কিছুটা হলেও এগিয়ে রাখা উচিত। অ্যাডমিশনের আগের টাইমগুলোতে জিনিসটা সহজ হয়, কারণ হঠাৎ করে যদি একাডেমিকের পড়া থেকে অ্যাডমিশনের পড়াতে চলে আসে তখন জিনিসটা মনে হবে খুব কঠিন মনে হতে পারে অনেকের কাছে। আমি মূলত ফার্স্ট ইয়ার থেকেই যে অ্যাডমিশন রিলেটেড লেখাপড়া শুরু করেছিলাম। খুব বেশি না হলেও যতটুকু আমার দ্বারা সম্ভব হতো পড়তাম। বিশেষ করে বায়োলজি,
কেমিস্ট্রি এই রিলেটেড যেমন শর্ট সিলেবাসের বাইরেরগুলোও পড়েছি, কারণ আমি জানি যে অ্যাডমিশনে তো শর্ট সিলেবাসে হবে না, অ্যাডমিশনটা হয় ফুল সিলেবাসে। তো এটার জন্য মানে কারণ ওই 3 মাস তো অনেক কম সময়, তো সেই জন্য আমি যতটুকু পেরেছিলাম পড়াটা এগিয়ে রেখেছিলাম। আর এই শেষ 3 মাস তখন আমার বেশিরভাগ পড়া কিন্তু আগে থেকে হয়ে গিয়েছিল। তো এই শেষ 3 মাসে মূলত যে বিষয়ে ঘাটতি ছিল, তো এই ঘাটতিগুলো পূরণ করেছি। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর এর পাশাপাশি অবশ্যই তাকে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমটা করতে হবে সঠিক রাস্তায়, মানে কোন জিনিসটা করতে হবে, মানে শুধু শুধু পরিশ্রম করলাম কিন্তু সঠিক জায়গায় করলাম না, তাহলে তো ভালো ফল পাওয়া সম্ভব না। তো কি করতে হবে, মানে কোন জায়গায় আমি আসলে আমার মেধাটা খরচ করবো, আমার শ্রমটা দিব, তো ওই জিনিসটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যে জিনিসটা মানে আমার এই যে অ্যাডমিশন লাইফে কাজে লাগবে, যে অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগবে, তো ওই বিষয়গুলোতে সর্বোচ্চ শ্রম আমার মানে ব্যয় করা উচিত। যেহেতু বায়োলজিতে সবচেয়ে বেশি নাম্বার 30 নাম্বারের পরীক্ষা হয়, তো বায়োলজিতে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া কেমিস্ট্রি, এখানে 25 নাম্বার, তো কেমিস্ট্রি আর সাবজেক্টটা অনেকের কাছে কঠিন মনে হয়, তো ওই কেমিস্ট্রিটা একটু প্রথম থেকেই গুরুত্ব দিয়ে পড়া উচিত, কারণ শেষে এটা কঠিন মনে হতে পারে। আমার যত ভুল ত্রুটি ছিল, যে মানে খুঁটিনাটি সব বিষয়ে, যে এই ভুল ত্রুটিগুলো মূলত বারবার পরীক্ষা দেওয়া এবং বারবার অনুশীলন করার মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো খুঁজে বের করি এবং ওই জিনিসগুলো আবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করতাম। ঢাকা মেডিকেলে যেহেতু সিট সংখ্যা এই যে এই বছর 225, আগে আরও বেশি ছিল, তো এই 225 জন, এই যে 1-1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে 225টা সিট, তো এই 225তমর মধ্যে থাকার জন্য অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো নিজেকে প্রথম থেকেই গড়ে তোলার চেষ্টা করতে হবে, পড়াটা একটু বেশি পড়তে হবে, তা না হলে তো ডিএমসিতে চান্স পাওয়ার আশা করা ঠিক না। তারপরও বলা যায় না যে কে চান্স পায় না, এটা তো অবশ্যই বলা যায় না, যে এটা আনপ্রেডিক্টেবল। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তো এটাকে যে একটু উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, যদি সম্ভব হবে কিনা জানি না, কিন্তু যে আমার পক্ষে যতটুকু সম্ভব হয় সেই চেষ্টাটা আমি করব। কোন বিষয়ের উপর স্পেশালি অর্জন করতে চাই এটা আসলে তো এখনই বলা যায় না, আমি চান্স পেয়েছি মাত্র, তো এটা সামনে আমি মানে এই যে পড়তে পড়তে যখন আমি বুঝবো যে কোন বিষয়ে আমার আসলে দক্ষতা ভালো, অথবা কোন বিষয়ে আমার যাওয়া উচিত, আমি গেলে ওই সেক্টরে উন্নতি করতে পারবো, তো ওই অনুযায়ী ওটা ডিসাইড করতে পারি। আমি মূলত যেখানে থাকি ওটা আমার নিজস্ব বাড়ি, ওখানেই আমি বড় হয়েছি এবং এখন ওখানেই থাকি। তো আমি ছোটবেলা থেকেই খেলাধুলা কিংবা আমার বন্ধুদের সাথে ঘোরাঘুরি সব ধরনের অ্যাক্টিভিটি ছিল, এরকম না যে আমি ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলাম, কিংবা মানে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যেও আমি যুক্ত ছিলাম। বিলে জিলে দৌড়ানো কিংবা পুকুর থেকে মাছ ধরা এগুলোও করেছি। খেলাধুলার মধ্যে বিশেষ করে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, মার্বেল দিয়ে খেলা, সব ধরনের খেলাই খেলতাম যখন যেটা ভালো লাগতো তখন।